সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। মানুষ দ্রুত সংস্কার চাইলে এই বছরের শেষ নাগাদ নির্বাচন, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে আরও 6 মাস সময় নেবেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বৈঠকে এমনটা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রজন্ম পুরনো বাংলাদেশ ফিরে পেতে চায় না, তাই একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ও সংস্কারের এপিটোপিট এই শিরোনাম আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আজকে যুক্ত আছেন। আমরা পরিচয় করাতে চাই। প্রথমেই আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন, এবং আমার সঙ্গে আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জুনায়েদ সাকি আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের মানুষ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, নির্বাচন ও রাজনীতির একটি নতুন বন্দোবস্ত চায়, এটি আপনি আগেও অতীতে বেশ কয়েকবার বলেছিলেন। সেই বন্দোবস্ত কারা করবেন, সেই পথে কি আমরা হাঁটছি? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন, সৌরভ ভাই সহ আপনি সহ সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। এখন যেটা এইটা তো আওয়াজটা আমরা আগেই তুলেছি, এটা রাজনৈতিক দলের দিক থেকে উঠেছে, হয়তো কিছুটা নামে ভিন্নতা আছে, কিন্তু মর্মবস্তুতে কাছাকাছি, যে আমরা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, বিদ্যমান ক্ষমতার কাঠামো, রাজনীতির যে সমস্ত নিয়ম, এটা বদলাতে হবে। এই নিয়মটা ফ্যাসিস্ট প্রবণতা কিংবা বলতে পারেন ফ্যাসিস্ট বৈশিষ্ট্য সম্পন্ন, যেই যায় এটাকে ফ্যাসিবাদী করে তোলার সুযোগ থাকে, কর্তৃত্ববাদী করে তোলার সুযোগ থাকে, স্বৈরাচারী তো বটেই। ফলে আমরা বাংলাদেশে সামরিক স্বৈরাচার দেখেছি, কিন্তু নির্বাচিত স্বৈরাচারও দেখেছি। এখন এইটার বদল ঘটানোর জায়গাতেই রাজনৈতিক দলগুলোর একটা মানে বলতে পারেন যে ঐক্য তৈরি হয়েছিল কিংবা একটা ঐক্যমত্য তৈরি হয়েছিল। এইটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তৈরি হয়েছে, এমন না যে হঠাৎ করে তৈরি হয়েছে। দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে 14 সাল, 18 সাল এবং তারপরে রাষ্ট্র ব্যবস্থাটা যেই জায়গায় গিয়েছে, যে এই ব্যবস্থা দিয়ে আর একটা নির্বাচনও সম্ভব না। একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলেও একটা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আর নির্বাচনকে যদি আপনার স্থায়ীভাবে একটা আপনার গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, সুষ্ঠু করতে চায়, তাহলে পুরো রাষ্ট্র কাঠামোর ক্ষমতা কাঠামোটা বদলাতে হবে। সেদিক থেকে আমাদের জায়গাটা ছিল যে এটা নতুন একটা বন্দোবস্ত, যেটা রাজনীতি এবং ক্ষমতার কি নিয়মে পরিচালিত হবে সেটা ঠিক করা, রুলস অফ দি গেমটা ঠিক করা। এখন এইটা 5ই আগস্টের অভ্যুত্থানের পরে, যে অভ্যুত্থানে এত রক্তের উপর আমরা এখানে সফল হয়েছে, একটা ফ্যাসিস্ট শাসক ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আমাদের এখন এই নতুন বন্দোবস্ত তৈরির একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এবং সেইটা স্লোগানটা মানে ছাত্রদের দিক থেকে, সরকারের দিক থেকে এটাকে গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটা মনে রাখা দরকার যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান, ছাত্রদের অগ্রণী ভূমিকা আছে, কিন্তু এটা একটা কালেকটিভ অভ্যুত্থান, যেখানে ছাত্র, শ্রমিক, শ্রেণী পেশার জনগণ, শিশু, বৃদ্ধ, অভিভাবক, মানে বাঙালি, চাকমা, মারমা, মান্দি, আদিবাসী কিংবা হিন্দু, মুসলমান, নারী, পুরুষ সবাই অংশ নিয়েছেন। এটা একটা জনগোষ্ঠীর উত্থান ঘটেছে। কাজে এই যে কালেকটিভিটি, এই যে সমষ্টিকতা, এইটাকে ধারণ করা দরকার। এটা কোনো একটা একক শক্তি খুবই নির্ধারকভাবে সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, ব্যাপারটা সেই রকম নয়। পুরো রাষ্ট্রশক্তি সেই শক্তির অধীনস্থ হয়ে পড়েছে কিংবা ভেঙে দিয়ে বিকল্প তৈরি করা যাচ্ছে, সেরকম নয়। ফলে বিপ্লবের ক্ষেত্রে যেটা ঘটে, যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে নতুনভাবে একটা প্রতিষ্ঠান রিপ্লেস করে, যেটা অলরেডি সংগ্রামের ভেতর দিয়ে গড়ে উঠেছে। একটা সেনাবাহিনীর বদলে আরেকটা সেনাবাহিনী জায়গা করে নেয়, হ্যাঁ, তারপরে ধরেন একটা শক্তি পুরো ক্ষমতার উপর নিয়ন্ত্রণ কায়েম করে। সেই বাস্তবতাটা 5ই আগস্টে তৈরি হয়নি। হ্যাঁ, শিক্ষার্থীদের ভূমিকা ছিল, সেটা মানুষ স্বীকার করেছে, কিন্তু ওই কালেকটিভিটির জায়গাটাকেও আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। এটা আমরা মনে করি রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে একটা অনেস্ট উপলব্ধি। এবং আমার রাজনৈতিক মত মানে গণসংহতি আন্দোলনের মত দ্বারা প্রভাবিত, এবং গণসংহতি আন্দোলন যা মনে করে
তা যদি অন্যরা মনে করতো একই রকম, তাহলে তার আলাদা দল থাকতো না। এই আলাদা দল বন্দোবস্তের আছে জায়গা বলে, কারা করবে? আলাদা জায়গা আছে বলে এটাই তো বলছি আপনাকে এতক্ষণ, আমার কথা বলে বোঝা যাচ্ছে না। না, এই আমি যেটা বলতে বন্দোবস্তটা চাইছি যে এটা সরকার ফ্যাসিলিটেট করবে, কিন্তু সবাই মিলে করতে হবে। সবাই মিলে সেখানে করতে হবে। শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার জনগণ, সিভিল সোসাইটি, বাংলাদেশের যে মানুষরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত অথবা ব্যবস্থার দিকে যেতে চায়, তারা সবারই অংশগ্রহণটা লাগবে এবং সবার মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সেই ঐক্যমত্যের জায়গাটি এখানে প্রধান ব্যাপার। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটি আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু সেইটা প্রধান ব্যাপার নয়। কেননা ওইটাকে প্রধান করতে গেলে ঐক্যমত্য এমনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেখানে আমরা ওই রুলস অফ দি গেম ঠিক করা, যেটা আমাদের সবার দায়িত্ব, সেটা তৈরি করতে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। সেই কারণে মানে এখানে বিভিন্ন রকম আছে। ধরেন আমাকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে রাজনৈতিক শক্তি কিংবা শিক্ষার্থীরা, তারা তো একটা পারস্পরিক মানে কি বলা যায় যে কিছুটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে কিংবা নানা ধরনের বিরোধাত্মক অবস্থা দেখা যাচ্ছে। আমি সেই কথাটার পাল্টা যেটা বললাম যে আমরা যে একটা ঐক্যের কথা বলছি, এটাও পাশাপাশি রাখা দরকার, যে ঐক্যটা এখানে প্রধান থাকা দরকার এবং সেটাই আমি মনে করি বড় ধারা। আমরা আমাদের জনগণের সাথে কথা বললে আমরা বুঝতে পারি যে জনগণ এই ঐক্যের ধারাটাকেই তারা প্রধান ধারা হিসেবে দেখছেন। এই এত বিরোধাত্মক জায়গাটা যেটা ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটাকে তারা পছন্দ করছেন না। এই উপলব্ধিটা সেই বন্দোবস্তের জায়গায় কি আমরা হাঁটছি? আমরা বন্দোবস্তের জায়গায় একভাবে হাঁটছি এই অর্থে যে আমরা মনে করি যে আমাদের দল মনে করে যে সরকার যে পথে হেঁটেছে, কতগুলো কমিশন গঠন করেছে, সেটা আমরা সঠিক সিদ্ধান্ত মনে করি। কমিশন ইতিমধ্যে রিপোর্ট তৈরি করেছে, তারা বিভিন্ন স্তরের মানুষজন সহ স্টেক হোল্ডারদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে এবং তারা একটা প্রপোজাল তৈরি করেছে, যে প্রপোজাল এক ধরনের কম্পাইলেশন, মানে সবার মতামতগুলোকে তারা যেগুলো বিবেচনা করেছেন রাখা দরকার সেই হিসেবে প্রস্তাব। ওগুলি কার্যকর হয়ে যাবে তা এমন না। সরকার এখন এই প্রস্তাবগুলো নিয়ে স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, তার মধ্যে থেকে কমন মিনিমাম ঐক্যমত্য তৈরি হবে, সেগুলি ন্যাশনাল চার্টার হবে। আমি মনে করি এটাই পদ্ধতি। জি, আসবো আপনার কাছে। আমি জনাব সোহরাব হাসান আপনার কাছে যেতে চাই। নির্বাচন ও রাজনীতি নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি বক্তব্য দেখছি, যেটিকে জনাব জুনায়েদ সাকি বলছেন যে একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঐক্যের জায়গা দরকার। আপনি কিভাবে দেখেন, সংস্কার নির্বাচন নিয়ে কোনো ভিন্ন রাজনীতি চলছে বলে মনে হয় কিনা? ধন্যবাদ। মানে পাল্টাপাল্টি বা মত দ্বিমত, অন্য মত, এত গণতন্ত্রের অপরিহার্য অংশ, সৌন্দর্য। সুতরাং একজনে প্রশ্ন করলেন, সেটি আরেকজনে উত্তর দিলেন, অথবা অভিযোগ করলেন, সেই অভিযোগের পাল্টা অভিযোগ করলেন। সেটার মধ্যেও যদি সেই অভিযোগের ভিত্তি থাকে, তাহলে তার মধ্যেও কোনো অন্যায় নেই। কথা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতার মনোভাব এবং সহিষ্ণুতা এবং আস্থা থাকা দরকার, ন্যূনতম আস্থা। বন্ধু জুনায়েদ সাকি অনেক ব্যাপারে বলছে, কিন্তু এই যে আস্থার সংকট এটা তৈরি হয়েছে, কার দায় বেশি সেই বিতর্কে না যেও। আর নতুন রাষ্ট্রের বন্দোবস্ত সেটা খুব কঠিন বিষয়, আমরা চাইলেই হবে না। কারণ আমরা রাজনৈতিক সংস্কারের ব্যাপারে খুবই উদ্গ্রীব, নানা সংস্কার কমিশন, নানা প্রস্তাব, সুপারিশ, বক্তৃতা, বিবৃতি। কিন্তু রাষ্ট্রের যে মৌল কাঠামো, অর্থনীতি, সেই অর্থনীতির কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেই। সুতরাং অর্থনীতি যদি ঠিক না থাকে, 5 আগস্টের অর্থনীতি আগে যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, 5 আগস্টের পরে গত 5.5 মাসে কি অর্থনৈতিক ব্যবস্থার কোনো বদল হয়েছে, কোনো পরিবর্তন এসেছে? বরং আমরা তো দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে কখনোই এটি হয়নি যে অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে শতাধিক পণ্যের উপর ভ্যাট বাড়ানো হলো। পরবর্তীকালে সরকার আর সমালোচনার মুখে কিছু কিছু সেটা প্রত্যাহার করেছে। সুতরাং আমরা আওয়ামী লীগ সরকার জবরদস্তি করেছিল, তারা জনরায়, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে, জনগণের আকাঙ্ক্ষাকে শক্তি বলে দমিয়ে রেখে এমন একটা শাসন ব্যবস্থা চালু করেছে যেটি মানুষের এই বিস্ফোরণটা ঘটেছে। এটি আমিও জুনায়েদ সাকির মতো একমত যে এটি 36 দিনের আন্দোলন নয়, এটি 15 বছরের আন্দোলন, আরও যদি বলি তারও আগের। তা বাংলাদেশে আসলে যারা এই ক্ষমতায় এসেছেন এ পর্যন্ত, কেউ নিজেকে গণতান্ত্রিক হিসেবে প্রমাণ করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় পরীক্ষা ছিল, পরীক্ষা এখনো শেষ হয়নি।
যে তাদেরকে নিরপেক্ষভাবেই কিন্তু কাজটি করতে হবে। এখন যদি বলি যে আন্দোলনের যারা বিজয়ী শক্তি, ছাত্র নেতারা আছেন, রাজনৈতিক দল আছে, শ্রেণী পেশার মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি মারা গেছে এই আন্দোলনে এককভাবে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। এবং যারা আবার তারা কিন্তু যারা আন্দোলনে অংশ নিয়েছিল তারা আবার তাদের নিজ নিজ পেশায় ফিরে গেছে। যে রিক্সা চালাতেন তিনি আবার রিক্সা চালাতেই ফিরে গেছেন, যিনি অটো চালাতেন, যিনি হকারি করতেন তার নিজ নিজ পেশায় চলে গেছে। তাদের কাছে কিন্তু এই রাষ্ট্রের কাছে খুব চাওয়া পাওয়া নেই, তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না, বা রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে তাদের যে ব্যবস্থা দরকার, যে পদ্ধতি দরকার সেটা তো আমরা করিনি। সুতরাং তারা একটু শান্তি চায়, একটু স্বস্তি চায়। এক হচ্ছে যে 15 বছর ভোট দিতে পারেনি, তারা একটা ভোটের অধিকার চায়। দ্বিতীয় হচ্ছে একটু স্বস্তি চায়, তারা যে কর্মসংস্থান চায়। এই যে কোটাবিরোধী আন্দোলনটা এই ব্যাপক জনভিত্তি পেল কেন? পেল হচ্ছে যে এটি মানুষের যে চাকরি নেই, কর্মসংস্থান নেই, সে কর্মসংস্থান যেটুকু আছে সেটাও কোটার মধ্য দিয়ে দলীয় লোকদের অথবা তাদের আস্থাভাজন লোকদের দেয়ার একটা সুযোগ ছিল, মানে দিয়েছে, সুযোগ না শুধু। তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রথমে রাস্তায় নামে, পরবর্তীকালে সেটি 9 দফার আন্দোলন 1 দফায় পরিণত হয়। সুতরাং আমরা সেই সবার, যারা জনসাকি বলেছেন যে সর্বশ্রেণীর মানুষের সবার অংশগ্রহণ ছিল, সেই অন্তর্বর্তী সরকার বলি, রাজনৈতিক নেতৃত্ব বলি বা ছাত্র নেতারা বলি, সেই সবার কথা ভাবছেন কিনা, কতটা ভাবছেন? এই যে পাল্টাপাল্টি বক্তৃতা বিবৃতি, এটি গণতান্ত্রিক সমাজে থাকবেই এবং প্রশ্ন তো করতেই হবে। যারা ক্ষমতায় আছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার, তাদের প্রশ্ন করতে হবে, সে প্রশ্নের উত্তরও আসতে হবে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা দাভোসে যা বলেছেন, ঢাকায় তাই বলেছেন। যদি রাজনৈতিক এবং কিছুটা রাজনৈতিক দলগুলোর উপরই দায়িত্ব দিয়েছেন যে তারা যদি কম সংস্কার চায় এবছরের মধ্যেই নির্বাচন হবে। তা ইতিমধ্যে নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। এই যে পাল্টাপাল্টি বক্তৃতা বিবৃতি, এর মূল উদ্দেশ্য কিন্তু নির্বাচনে কার পক্ষে জনমত নিয়ে আসা যাবে। বিএনপি তার কৌশল নিয়েছে, বিএনপির সহযোগী দলগুলো তাদের মতো কৌশল নিয়েছে, এবং ছাত্র নেতারাও মনে করছেন যে তারা, যেহেতু এই আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা ছিল, নতুন রাজনৈতিক যে যুদ্ধ সেখানেও তারা জনসমর্থন পাবে, এটাই তাদের বিশ্বাস। জি, আলোচনা আমরা আবারও ফিরবে একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে আসি। এখন আসলে রাজনীতি কি নিয়ে, আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কারা এই মুহূর্তে? কোনো প্রতিপক্ষ দেখেন নাকি? দেখুন, আমরা মানে সরকার প্রথমত আমাদের প্রতিপক্ষ আমরা মনে করি না। এই সরকার আমাদের সমর্থনে তৈরি হয়েছে। তারা একটা দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা করতেই হবে ততদিন পর্যন্ত যতদিন এই পলিটিক্যাল ট্রানজিশনের সময়টা লাগে। এবং পলিটিক্যাল ট্রানজিশনটা কত সময় লাগবে সেটা সবার সাথে আলোচনা করে ঠিক করা হবে। ইতিমধ্যেই ঠিক হয়ে গেলে হয়তো আরও স্টেবিলিটি, আরও স্থিতিশীলতা আমরা দেখতে পেতাম, হয়তো অনেক ধরনের বাদানুবাদ কম হতো। তবে যেটা একটু আগে সোহরাব ভাই বললেন যে পাল্টাপাল্টি বক্তব্য, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি কিছুটা বিরোধ, এগুলো গণতন্ত্রের মধ্যে খুবই স্বাভাবিক। যদি সেটা এই ঐতিহাসিক সময়ে আমরা যে কর্তব্যের মধ্যে আছি, একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, মানে যেটার মধ্যে আমরা সবাই অংশীদার হব, সেইটা গড়ে তোলার ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের যে প্রয়োজন, এটা আমরা না ভুলে যাই। এটা যদি আমরা স্মরণে রাখতে পারি, এটা স্মরণে রেখে মানে দড়ি ছিঁড়ে যাচ্ছে না এরকম জায়গা থেকে আমাদের যতটুকু প্রতিযোগিতা হবে, এটা নির্বাচন যত ঘনিয়ে আসবে আরও হবে। কিন্তু সবারই মনে রাখা দরকার যে দড়িটা যাতে ছিঁড়ে না যায়, কারণ অভিন্ন একটা রাজনৈতিক ব্যবস্থা, যেটা আমরা সবাই যার অংশীদার হব, একটা বন্দোবস্ত, সেটা আমাদের তৈরি করতে হবে। কারণ পতিত ফ্যাসিস্ট শক্তি কিন্তু এখনো পর্যন্ত আমাদের মূল প্রতিপক্ষ। কারণ এটাকে ব্যর্থ করার চেষ্টাটা করবে তারাই, এবং তাদের যারা
দেশি বিদেশি দোসররা আছে তারা এটা চেষ্টা করবে যে এই গভর্নমেন্ট কিংবা এই অভ্যুত্থান ফেল করে গেল, এটা যতটা কালিমা লেপন করা যায়। এখন আমরা তো যারা অভ্যুত্থানের মধ্যে ছিলাম, যেমন ধরুন যেমন এটা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছে, কিন্তু এটা তো কোটা সংস্কারে থেমে যায়নি। এমন না যে সারা দেশের মানুষের কোটা সংস্কার একটা দাবি, ব্যাপারটা তো এটা ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের সাথে তাদের অভিভাবকরাও যুক্ত হতে পারে, কিন্তু এটা যে সমস্ত মানুষের দাবি কিংবা লড়াইয়ে পরিণত হয়ে গেল, এটা কারণটা হচ্ছিল জমিনটা প্রস্তুত ছিল কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। ফলে যা তারা ছাত্রদের উপর আক্রমণ করলো, তাদেরকে অপমান করলো, তাদেরকে ছাত্রলীগ দিয়ে পিটালো, পুলিশ দিয়ে গুলি করে হত্যা করলো, আবু সাইদকে ওইভাবে হত্যা করা, এই সব কিছু ইতিমধ্যে মানুষের মধ্যে যে বিক্ষোভ তৈরি হয়েছে, এটা একটা যাকে বলে যে স্পার্কের অপেক্ষায় ছিল, যেটা একটা মানে একটা স্ফুলিঙ্গ থেকে বলে না দাবানল তৈরি হয়, তো সেই দাবানলটা তৈরি হয়ে গেছে ওই স্ফুলিঙ্গটা থেকে। বিগত সরকারি সে কারণে বলছি যে প্রতিপক্ষ ওই 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 জনগণের প্রতিপক্ষ কিন্তু ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট ব্যবস্থা, যেটা আর মানুষ ফেরত দেখতে চায় না। যে আমি পরবর্তী প্রশ্ন একটু যেতে চাই যে দ্রব্যমূল্য কমানো, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং বিগত সরকারের সময় যে সীমাহীন পাচারকৃত অর্থ সেগুলো ফেরানো, দুর্নীতি প্রতিরোধ, এসব বিষয়ে কি সরকার ঠিকঠাকভাবে পদক্ষেপ নিতে পারছে কিনা? জনাব সোহরাব হাসান বললেন যে অর্থনৈতিক সংস্কারের কোনো উদ্যোগ তিনি দেখেন না। আজকে বিকেলেই আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ একটা সমাবেশ আয়োজন করেছিল ঠিক এই বিষয়ের উপরেই আর কি। দ্রব্যমূল্য বাড়ছে, মানুষের জানমালের নিরাপত্তা এখনো সংকট আছে, ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে, সেগুলো ফেরত আনার উদ্যোগ এখনো, যদিও সেটা খুব রাতারাতি ঘটবে না, কিন্তু দৃশ্যমান অগ্রগতির জায়গাগুলো মানুষ ভালোভাবে জানে না। এবং এমনকি ব্যাংকেও এখন পর্যন্ত অনেকগুলো ব্যাংকের টাকা প্রাপ্তিতে বেশ সমস্যা হচ্ছে। তো এই যে অর্থনৈতিকভাবে মানুষের মধ্যে অনিশ্চয়তার জায়গাটা আছে এবং মানুষের জীবনযাত্রার মধ্যে একটা আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, দ্রব্যমূল্য নাভিশ্বাস, সেখানে আবার ধরেন ইউটিলিটির দাম বাড়ানো, অনেকগুলো পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং ওএমএস বন্ধ হয়ে যাওয়া, বিদ্যুৎ খাত আবারও দেখা যাচ্ছে দাম বৃদ্ধি হচ্ছে, সে একই নীতিটা চলছে। তা আমরা মনে করি যে এইসব ক্ষেত্রে সরকারের মানুষ জবাবদিহিতা চাইবে যে আচ্ছা নীতিটা কি একই আছে, কেন আছে, মানে হয়তো সরকার কোনো ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সে ব্যাখ্যাটাও আমাদের জানা দরকার। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের আগের নীতি ছিল লুটে পুটে খাও আর দায়টা মানুষের উপর চাপাও। মানুষ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখতে চাচ্ছে যে এই সরকার সেই নীতির পরিবর্তন ঘটছে, জনগণকে স্বস্তি দিচ্ছে আর লুটের টাকা ফেরত আনার চেষ্টা করছে এবং অর্থনীতিকে সেইভাবে সজ্জিত করার চেষ্টা করছে। সেইটা যদি করে, এটাই অভ্যুত্থানের চাহিদা। অভ্যুত্থান সাধারণ মানুষ কি পেল? আমাদের শ্রমিক, আমাদের কৃষক, আমাদের রিক্সা চালক, আমাদের শ্রমজীবী, আমাদের হকার, আমাদের সাধারণ প্রতিদিনকার খেটে খাওয়া মানুষ, এখানে কি বলবো, যদি ধর্মের দিক থেকে বলেন, জাতিগত দিক থেকে বলেন, যারা সংখ্যায় কম, মানে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা, কিংবা যারা ধরেন এখন মাজার করে, তারা হামলার মুখোমুখি হচ্ছে, হুমকির মধ্যে আছে। তো এটা কারা করছে? বাংলাদেশকে হেয় করছে যে এখানে মানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এখানে মাজার নিরাপদ নয়, এবং তার মানে হচ্ছে যারাই হামলা করছে এটা বাংলাদেশের হেয় করার কাজটাকে সাহায্য করছে। ভারতীয় মিডিয়ার একাংশ যে এই প্রচারণাগুলো করে, ভারতের শাসক দল যেটা করে, সারা দুনিয়ার সামনে যে মানুষ এই জায়গায় যাচ্ছে, তো সেইটাকে সাহায্য করছে কারা? যারা এই হামলাগুলো করছে তারা আবার বেশ বিরাট অভ্যুত্থানের পক্ষের শক্তি। তারা বাংলাদেশকে হেয় করার কাজে সাহায্য করছে, বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করছে, বাংলাদেশের নিজের মতকে জবরদস্তি কাজে চাপিয়ে দিতে চাচ্ছে, ধর্মীয় স্বাধীনতা হরণ করছে। সেখানে সরকার, আমরা বলবো যে সরকার অনেক ক্ষেত্রেই বেশ দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। একটা জিনিস আমার অভিজ্ঞতা হয়েছে, গত কয়েকদিনে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় এরকম হামলার হুমকি হয়েছে, সরকার যখন সেটা জেনেছে, তারা উচ্চ পর্যায় থেকে যখন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে, তারা প্রোটেকশনের ব্যবস্থা করেছে, হামলাটা শেষ পর্যন্ত হতে পারেনি। এই ঘটনা থেকে একটা কনক্লুশন বলতে পারি, প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা দেখা করেছিলাম, আমরা তাকে বলেছিলাম যে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আপনি জবাবদিহিতার আওতায় আনেন, দেখবেন যে এগুলো অন্তত এগুলোকে যারা উস্কানি দেয়, যারা হামলা করতে চায়, তারা শেষ পর্যন্ত সফল হবে না। আমরা আওয়ামী লীগ আমলে এটা দেখেছিলাম যে সব উস্কানি তৈরি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে, একদল লাঠি সোটা অস্ত্র নিয়ে আসছে, হামলাও করে চলে যেতে পারছে, তারপরে পুলিশ আসছে, তারপরে এটা নিয়ে নানা পলিটিক্যাল রেটরিক চলছে। প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কেউ জবাবদিহিতার আওতায় আসে নাই যে যখন উত্তেজনা চললো আপনারা তখন কি করেছেন, এখানে যখন হামলা হলো তখন আপনারা কি করেছেন, তারা কিভাবে হামলা করার সুযোগটা পেলো, আপনারা প্রতিরোধ করলেন না কেন। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশে এই জায়গাটা শক্তিটা দেখানো দরকার যে আমরা ওই সম্প্রীতি এবং ঐক্যের উপর দাঁড়িয়ে আছি এবং
যারা এটা করছে তারা বরং বিভাজনের শক্তি। কাজেই আপনি যে জায়গাটাতে আমাকে প্রশ্ন করলেন যে মানুষ তার এই সব সমস্যা, মানে তার রুটি রুজি, জীবনযাপন, চাকরি, এই জায়গা থেকে শুরু করে তার এই যে নিরাপত্তা সব দেখতে চায়। এখন যদি বিনিয়োগ যদি আপনার না বাড়ে, কর্মসংস্থান বাড়বে না। বিনিয়োগের জন্য মানুষের, যারা বিনিয়োগকারী তারা সবচেয়ে বেশি যেটা দেখতে চায় সেটা হচ্ছে সিকিউরিটি, মানে পরিবেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তা, বিনিয়োগের নিরাপত্তা। কাজেই যখন আমরা এই কারণে বারবার বলছিলাম যে নির্বাচনের একটা সময়সীমা, সুনির্দিষ্ট সময়সীমা, এটা দরকার এবং দ্রুত আলাপ আলোচনাটা দরকার এটা ঠিক করার জন্য। কেন? ফর অর্থনৈতিক স্থিতিশীলতা, যেটা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। এই দুটা জিনিস আশা করি সরকার বুঝবে এবং তাদের সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। জি, আসবো আপনার কাছে। আমি একটু বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরেছে এমনটা বলেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশে বিদেশে গ্রহণযোগ্যতা প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রশ্নাতীত, কিন্তু দেশের অর্থনৈতিক পুনর্গঠনের পদক্ষেপ আমরা কতটা দেখি? গত 15 বছরে যে ভঙ্গুর অবস্থা আমরা দেখেছি, সেই জায়গা থেকে আসলে কতটা উত্তরণ আমরা সাকে যেভাবে বললেন যে লুটপাট, বিগত সরকারের লুটপাট, অর্থ পাচার, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। তা বিদেশে টাকা একবার পাচার হলে তো আনাটা সহজ নয়। সুতরাং সেক্ষেত্রে কিন্তু সরকার এই যে দৈনন্দিন মানুষের যে দৈনন্দিন সমস্যা, সেটি সমাধানে কোথায় জানি ছেদ করছে, কোথায় জানি তার পারছে না। সেটি জনগণের নিরাপত্তার ক্ষেত্রে দেখুন, এবং মানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীলতার। এইখানে কাজটি কি? হয়তো সরকার যাদের উপর নির্ভরশীল তারা কাজটা করছে না, প্রশাসন, পুলিশ। তা প্রশাসন, পুলিশকে সক্রিয় করতে হবে। আজকে প্রায় 6 মাস হতে যাচ্ছে। এখনো যদি না হয় তাহলে তো সরকারের প্রতি মানুষের আস্থা স্বাভাবিকভাবেই কমবে। এটি একটি। দ্বিতীয় হচ্ছে সরকার কি চায়। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক সরকারের কিন্তু একটা থাকে, একটা কি বলে, একটা বলিষ্ঠ অবস্থান থাকে যে আমরা এটা করব, ভালো মন্দ হোক। নিশ্চয়ই তারা জনমত যাচাই করে বা তার নিজস্ব রাজনৈতিক যে নেটওয়ার্ক থাকে, তার দলীয় নেতাকর্মী থাকে বা দেশব্যাপী যে তার সাংগঠনিক সামর্থ্য থাকে, সেটি দিয়ে। কিন্তু এই সরকারের তো সেটি নেই। সুতরাং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সরকার আজকে একটা সিদ্ধান্ত নিল, পরে কালকে আবার প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত বা আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। আপনি দেখুন যে গত 1-2 মাস ধরে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা নিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রজ্ঞাপনও জারি হয়েছে, এটি নিয়ে প্রতিবাদ হয়েছে। এখন সেই প্রতিবাদের মুখে এখন বলছে যে এটি মাঝামাঝি সময় হবে না, 1 জানুয়ারি থেকে হবে না, নতুন বাজেটে এটা যুক্ত হবে। তাহলে এই যে সরকার সিদ্ধান্তটা নিল, এবং এটিতে সরকার নিশ্চয়ই তার জানার কথা, যে সরকারের যারা নীতি নির্ধারক জানার কথা যে এই জনগোষ্ঠীর একটি অংশকে আর্থিক সুবিধা দিলে সেটি বাজারে তার প্রভাব পড়বে এবং অন্যদের সাথে, মানে এমনিই তো বলা হয় যে সরকারি কর্মকর্তারাই বাংলাদেশে সবচেয়ে বেশি সুবিধাভোগী, অন্যদের সঙ্গে তার বৈষম্যটা আরও বাড়বে। কারণ বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই মহার্ঘ ভাতা দেবে না, ব্যতিক্রম বাদে। সুতরাং সেখান থেকে সরে আসছে। ব্যাংক ঋণ খেলাপির ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তার থেকেও সরে আসলো দেখলাম, যেটা এপ্রিল থেকে কার্যকর করার কথা ছিল সেটি কার্যকর হবে জুলাইতে। সুতরাং সরকার অনেক ক্ষেত্রেই কিন্তু সরকার পিছু হচ্ছে। এটাও অন্যায় না যে প্রধান উপদেষ্টার বলছে আমরা ভুল ত্রুটি করলে আপনারা যদি ধরিয়ে দেন আমরা সেটা সংশোধন করব, কিন্তু সংশোধনটা জনগণের পক্ষে কতটা যায় আর কতটা বিপক্ষে যায়, স্বার্থের বিপক্ষে যায়। বিনিয়োগ এটি খুবই জরুরি। জরুরি এই কারণে যে কোনো যারা বিনিয়োগ করবে এখানে, এক হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কখনোই থাকে না, কিছুটা স্থিতিশীল থাকে, কিছুটা কেন থাকে না বিনিয়োগের অনুকূল থাকে না। আমাদের সরকারগুলো, পূর্বাভাস সরকারগুলো যা বলে তা করে না, যা করে তা বলে না। এখানে কত আমরা আওয়াজ শুনলাম আওয়ামী লীগের 15 বছরে আমলে, তারপর তার আগের সরকারের আমলে, যে এখানে বিনিয়োগের সুবর্ণ সুযোগ আছে। এটি কি রাজনৈতিক পরিস্থিতির কারণ? রাজনৈতিক না, এক হচ্ছে যে যাদের এটা দায়িত্ব, যেমন আমলাতান্ত্রিক জটিলতা।
একজন বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী তো চাইবেন যে তার সমস্ত কাগজপত্র তিনি ওখান থেকে পাঠাবেন, এখানে তিনি এসে দেখবেন যে এর জন্য আর কোনো ধর্ণা দিতে হবে না। কিন্তু এবং অনেস্ট অফ সার্ভিসও করা হয়েছে, মুখে মুখে বলা হচ্ছে যে এর আওয়াজ দেওয়া হচ্ছে, কিন্তু তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, এই লাইসেন্সের জন্য ঘুরতে হয়, জমির জন্য ঘুরতে হয়, আপনার মানে স্থাপনা করার জন্য ঘুরতে হয়। তো এই যে পদে পদে যদি আপত্তি থাকে, এবং যে কথাটি শুধু তা না, বিমানবন্দরে এসেই তো প্রথম সে এক ধরনের বিব্রতকর অবস্থায় পড়ে। এখন কি তার কিছুটা উন্নতি হয়েছে? কিছুটা উন্নতি হয়েছিল, আমরা তো দেখলাম যে প্রবাসীদের জন্য, কিন্তু আবার সেই প্রবাসীরা এসে দেখলাম যে হেনস্থার শিকার হয়েছে। আমরা এই আলোচনা আবারও ফিরবে একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা জনাব জোনায়েদ স্যারকে আপনার কাছে আসি। আপনি আপনার দল, আপনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, প্রধান উপদেষ্টা আজ বলেছেন যে মানুষ দ্রুত সংস্কার চাইলে এই বছরের শেষ নাগাদ নির্বাচন, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চাই তাহলে আগামী বছরের শুরুতে আরো 6 মাস চান, যোগ করতে চান। আপনারা কবে চান আসলে? না, আমরা কবে চাই এই প্রশ্নটা তো আসলে আমরা সরকার যখন আমাদের সাথে আলোচনা করবে তখন আমরা তাদেরকে নিশ্চয়ই বলবো। আপনারা তো সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন। মনে করি যে এইসব ক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচনের জন্য কতগুলো অপরিহার্য সংস্কার লাগবে দেশে, মানে ভোটার তালিকা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন থেকে শুরু করে অনেকগুলো জিনিস নির্বাহী আদেশেই করার যেগুলো সম্ভব সবগুলো নির্বাচনের আগেই করে ফেলা দরকার। সেগুলো কোনগুলো করা সম্ভব, কোনগুলোর মধ্যে সবাই ঐক্যমত্য হচ্ছে যে এই কাজগুলো আগে করা সম্ভব, সেগুলো আমাদের আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে, কনসেনসাস। এবং তারপরে যেগুলো মৌলিক কাঠামোগত, বিশেষত সংবিধান, সেটা তো জনগণের সম্মতি লাগবে। এবং নির্বাচিত প্রতিনিধি ছাড়া আপনি সংবিধানে হাত দেওয়ার এখন পর্যন্ত কোনো বিধান নেই, তাহলে সংবিধান বাতিল করে দিতে হবে, সেটাতে আবার সবাই একমত হচ্ছেন না। কাজেই কিভাবে গেলে আমরা একটা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান পাবো, মানে গণতান্ত্রিক সংবিধানই তো আমরা চাচ্ছি, সুতরাং সেই গণতান্ত্রিক সংবিধানটা আমরা পাবো, সেই আকাঙ্ক্ষিত সংবিধান। আর একটা হচ্ছে যে সেইটা টেকসই হবে, অর্থাৎ ওই সংবিধানটা আবার একটা কেবল সংশোধনী না যে আদালত এসে পরবর্তীতে মানে সেটাকে হস্তক্ষেপ করতে পারে, যেমন ত্রয়োদশকে বাতিল করলো, পঞ্চদশ হলো, পঞ্চদশকে আবার এখন আংশিকভাবে বাতিল করা হলো, ফলে অষ্টাদশ সংশোধনী যদি হয় সেটাও কি আবার আদালত দ্বারা কোনো এক সময় বাতিলযোগ্য হয়ে যাবে? তাহলে আমাদেরকে ওই জায়গায় আসতে হবে যে এখানে যে আগামী নির্বাচনটা এমনভাবে হওয়া উচিত যাতে করে সংস্কারটা জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় আকারে আসে, এবং সংস্কারকৃত সংবিধানটাই পরবর্তীতে সুপ্রিম কোর্ট সুরক্ষা দিবে, অর্থাৎ ওইটা ওই জায়গায় যাওয়া দরকার। তো সেই সব বিষয়ে ঐক্যমত্য দরকার। এখন এই ঐক্যমত্যের জায়গাতে আলোচনার মধ্যে দিয়ে তৈরি হয়ে যাবে কবে নির্বাচন। প্রধান উপদেষ্টা তো ইতিমধ্যে বলেছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত অথবা প্রথমার্ধ পর্যন্ত, তো সেটার মধ্যে নিশ্চয়ই আলাপ আলোচনা জায়গায় যাবে। এর মধ্যে অনেকগুলো রাজনৈতিক বাহাইন্ড আলোচনা আছে, যেমন ধরুন পলিটিক্যাল পার্টির মধ্যকার, শিক্ষার্থীদের সাথে পলিটিক্যাল পার্টির সবার মধ্যে আলাপ আলোচনার মধ্যে অনেকগুলো জায়গা আছে যা আমি মনে করি যে অনেক কিছুকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। সেই আলাপ আলোচনা খুব দ্রুত শুরু হওয়া দরকার। আমরা আমাদের উদ্যোগ বহাল রেখেছি, অব্যাহত রেখেছি, আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে তর্ক, এইসব বাকবিতণ্ডা, বিরোধ, এইসব সত্ত্বেও একটা আলোচনার পথ খোলা থাকে এবং জারি থাকে। যে কথাটা আগে আসছিলাম আমি ওটা বলি। প্রধান উপদেষ্টা খুব ঠিকই বলেছেন যে ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থায় গতিশীলতা এসছে, এটা ঠিক যে আগের অবস্থা আমরা নাই, কিন্তু গতিমুখটা যে মানে দুর্নীতি, লুটপাট রাশ টেনে ধরে রাইট ডিরেকশনে আনার, সেটা আমরা উপলব্ধি করি, এই স্বীকৃতি নিশ্চয়ই দিতে হবে। কিন্তু এমন জায়গায় পৌঁছেনি যেখানে বিনিয়োগকারীরা আস্থার জায়গা পাচ্ছেন, বিনিয়োগকারীরা ওই লেভেলে আসছে। আজকেও যদি সূচক দেখেন, মানে গত কয়েক মাসের মধ্যে কিন্তু প্রায় সর্বনিম্ন, মানে বিদেশি বিনিয়োগের জায়গা থেকে শুরু করে দেশি বিনিয়োগের এটা হ্রাস কমতির দিকে। ফলে ওই সূচক টুচক বাদ দিলে আমরা সাধারণভাবে বুঝতে পারি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে এখনো পর্যন্ত আস্থা ফেরেনি। সে কারণে আমি বলছি যে পলিটিক্যাল ডিসকাশন, মানে আমাদের সবার খেয়াল করা দরকার যে বাকবিতণ্ডা চলবে, কিন্তু রাজনৈতিকভাবে আবার যদি আলাপ আলোচনার পরিবেশটা জারি থাকে, মানে আলাপ আলোচনা হচ্ছে, কনসেনসাসের জন্য আমরা কাজ করছি, সরকার একটা মোটামুটি টাইম লাইনের জায়গায় পৌঁছে গেছে, এই জায়গাগুলো অর্থনৈতিক পরিস্থিতিকে দারুণভাবে প্রভাবিত করবে। বিনিয়োগ সহ পুরো প্রজেকশন তৈরি করতে বিনিয়োগকারীরা অনেক উৎসাহিত হবেন। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা এই জায়গাটা দেখা দরকার।
প্রধান উপদেষ্টা বলেছেন যে স্বৈরাচার সরকারের আমলে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি দেখানো হয়েছে সেটি ছিল মিথ্যা। সেই জায়গায় আসলে শুধু আমরা প্রবৃদ্ধি না, পুরো আপনার কি বলবো, যে এই যে ধরেন আমাদের যে টোটাল জিডিপি দেখানো হয়, আমাদের অর্থনীতির যে আকার প্রায় 500 বিলিয়ন, আমরা বলি না 500 বিলিয়ন ডলারের কাছে, এই পুরো জিডিপির হিসাব বর্ধিত করে দেখানো, ইনফ্লেটেড। এটা নিয়ে আমরা এখন না, আমরা এটা কথা বলেছি মানে শেখ হাসিনার আমলেই, এবং সিপিডির আলোচনায় আমরা এটা তুলেছিলাম যে এই জায়গাটা বর্ধিত করে দেখানো হচ্ছে। তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেভাবে তারা ফরেন লোন নিচ্ছে, সাধারণত আপনার জিডিপি অনুপাতে ফরেন লোনের একটা কতটুকু মাত্রায় গ্রহণযোগ্য সেটার একটা রেশিও আছে। তো সেই রেশিওটা আপনি যদি জিডিপি অনেক বড় করে দেখান তাহলে আপনি লোনটাও বেশি নিতে পারেন। এবং যেহেতু তারা বেশি লোন নিচ্ছে এবং ওইটাকে জায়েজ করার জন্য জিডিপির আকার বড় করে দেখাচ্ছে, কিন্তু আমাদের প্রকৃত জিডিপি কিন্তু তার চাইতে কম। কিন্তু যদি আপনি হিসেব করেন, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্র কমিটি বলেছে, 238 বিলিয়ন ডলার আপনার এই দেশ থেকে লুটপাট হয়ে পাচার হয়ে গেছে। মানে অর্থনীতির অর্ধেক কিন্তু তারও বেশি হয়তো লুট হয়ে পাচার হয়ে গেছে। সেই অর্থনীতিকে আবার মানে মহাসড়কে তোলা এবং রাইট ডিরেকশন চালিত করা, আমি মনে করি না যে এটা রাতারাতির ব্যাপার। কিন্তু সরকারের ডিরেকশনগুলো যাতে জনস্বার্থ হয়, যেটা উনি বললেন, আমিও একমত, এবং সরকার যে ইতিবাচক দিকে এগোচ্ছে এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারছে, বিশেষভাবে বিনিয়োগকারীদের মধ্যে, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আরও গতিশীল ভূমিকা দরকার, বিশেষভাবে রাজনৈতিক স্থিতিশীলতা এই অর্থনৈতিক জায়গাতে ভূমিকা পালন করবে, সেই পার্টটা করা উচিত। জি, আপনার কাছে সময় থাকলে নিশ্চয়ই আসবো। আরেকটা প্রসঙ্গ তুলে নিই, বলেন। আমি দুটা, যেটা একটা হচ্ছে প্রবাসীদের জন্য বললেন যে হয়রানির শিকার হচ্ছে প্রবাসীরা, প্রবাসীদের জন্য নীতিগত পরিবর্তনগুলো খুব করা দরকার। মালয়েশিয়াতে আমাদের একটা বড় বাজার আছে, সেটা সরকারের ভেতরে অথবা পূর্ববর্তী সরকারের কতিপয় লোকের স্বার্থের কারণে এখানে অনেকটা বাধাগ্রস্ত হয়ে আছে বলে অনেকে মনে করেন। সেই জায়গাগুলো দেখা দরকার ভালো মতো। আর প্রবাসীদের হয়রানি যে দেশে বিদেশে হচ্ছে, এয়ারপোর্টে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, বহু স্তরে প্রবাসীদের মানে হয়রানিটা হয়। মানে একজন ওয়ার্ক পারমিট পায়, তারপরে ওই পারমিটটা অন্তত 10 হাত ঘুরতে থাকে, এবং ওইভাবে যে টাকা খরচ হওয়ার কথা সেই টাকা থেকে বহু গুণ বেশি টাকায় এটা হয়। ফলে সেই জায়গাগুলোতে আরও অনেক শৃঙ্খলা কীভাবে আনা যায় সেগুলো মনোযোগ দেওয়া দরকার। ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকা শহরে যা হয়েছে, এটা আসলে কোনোভাবে আর মানে অনেক সময় আসলেই কঠিন মনে হয়। তো আমার মনে হয় যে ট্রাফিক ব্যবস্থাপনা পরিবর্তন করার জন্য যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন তাদের সাথে এখনো সরকার বসে একটা পলিসি তৈরি কেন করছে না, এবং কেন সেটা বাস্তবায়নের জন্য সামষ্টিক উদ্যোগকে কাজে লাগানোর চেষ্টা করছে না, সেইটা মাঝে মাঝে আমাকে বিস্মিত করে। তো এইগুলোর দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, কারণ মানুষ দৃশ্যমান অনেকগুলো জায়গা চায়। প্রতিদিন যে বাস্তবতা মুখোমুখি হয় না, বাজারে গিয়ে, রাস্তায়, ট্রাফিক জ্যামে, এগুলো কিন্তু বড় ইম্প্যাক্ট ফেলে। ফলে আপনি দীর্ঘমেয়াদী সংস্কার করছেন, কিন্তু নিত্যদিনের বাস্তবতায় মানুষ জর্জরিত হয়ে আছে, তাহলে কিন্তু জনগণের যে আস্থার জায়গাটা এই অভ্যুত্থানের মধ্যে এবং সরকারের প্রতি এবং পুরো ট্রানজিশনের প্রতি, সেইটা একটু সংকটের মধ্যে পড়ে যায়। ফলে আমার মনে হয় যে সরকারের এই দিকগুলো, অর্থাৎ একটা পলিটিক্যাল ভিউ, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দরকার, যে মানুষকে সাথে নিয়ে আমাকে পরিবর্তনে যেতে হবে, এবং সেই মানুষকে সাথে নিতে হলে মানুষের যে সমস্ত প্রাত্যহিক সমস্যা সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, সেটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। আমি জনাব সোহরাব হাসান আপনাকে দিয়ে শেষ করতে চাই। প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামেও, এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আপনার কথা দিয়ে শেষ করতে চাই, কি বলবেন? না, এটি তো আকাঙ্ক্ষা আর বাস্তবতা, এই দুটোর মধ্যে সেই জায়গার মধ্যে আমরা কিভাবে মিলন ঘটে, তাহলেই আমরা সেই নতুন বাংলাদেশ পাবো, নতুন গণতন্ত্র পাবো, মানুষ স্বস্তি পাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে সাকিব যেটা বললেন, যে এই যে নির্বাচন সংস্কারের যে এই দৈরথ, এটা থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু জনজীবনের সংকট আরও বাড়বে, এবং এক ধরনের সরকারের সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, এদের ভুল বোঝাবুঝি বাড়বে, এদের মধ্যে বিরোধ বাড়বে, এবং একে অপরকে অভিযুক্ত করবে। শেষ পর্যন্ত যেটা হবে যে সরকার যে লক্ষ্যে নির্বাচনের সময়সীমা দিয়েছে সেই লক্ষ্য পূরণ হবে না, বরং মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেবে, অস্থিরতা দেখা দেবে, এবং সে কারণে অবিলম্বে নির্বাচনের একটি সময়সীমা কি রোড ম্যাপ দেওয়া উচিত। মানে কবে নির্বাচন হবে নির্দিষ্ট তারিখ দেওয়া উচিত।
প্রধান উপদেষ্টা ডাভোসে যে কথা বলছেন সেটা তো এখানে বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণেও একই কথা বলেছেন, কিন্তু কোনটি এখন রাজনৈতিক দল বেশি চায়, বেশি সংস্কার চায় না কম চায়, তাদের সাথে বসে সেটি ঠিক করতে হবে। আমি মনে করি এই যে সংস্কার নিয়ে আর বিলম্ব করা উচিত নয়, যে কতদিনে হবে। কথা ছিল কিন্তু 1 জানুয়ারি থেকে এটা নিয়ে আলোচনা হবে, এখন 15 তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তো 15 তারিখ সময় বাড়ানোর পর 15 তারিখের পর যদি আলোচনা শুরু হয় সেটি কবে শেষ হবে? এরপর রোজা আসবে। সুতরাং এক ধরনের কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় এটাও পড়ে যাচ্ছে। বলছে রোজার মধ্যে তো এই কাজকর্ম করা যাবে না, এবং রোজায় জনজীবনের রোজাকে সামনে রেখে কিন্তু উৎকণ্ঠা উদ্বেগটা আরো বেড়েছে। সেটি রোজার বাজার কিভাবে নিয়ন্ত্রণ করবে সবার আগে আমি মনে করি সরকারের সেটি হস্তক্ষেপ করা উচিত, দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান, জুনায়েদ সাকি, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।